আচ্ছা, এর আগে আমরা বৃদ্ধি এবং বিকাশ সেই সম্পর্কে পড়েছি, অর্থাৎ বৃদ্ধি কী এবং বিকাশ কী। তো আজকে আমরা পড়ব বৃদ্ধি এবং বিকাশের একটা তত্ত্ব, সেটা হচ্ছে জিন পিয়াজে। বৃদ্ধি এবং বিকাশের উপর অনেকেই তত্ত্ব দিয়েছেন, যেমন তোমাদেরকে আমি পড়িয়েছি কোহলবার্গের তত্ত্ব, তারপর ভাইগোটস্কির তত্ত্ব, ঠিক আছে। তো আজকে যেটা আমি পড়াবো সেটা হচ্ছে জিন পিয়াজে। ইনি বৃদ্ধি এবং বিকাশের তথ্যটি দিয়েছেন কিসের উপর ভিত্তি করে? ইনি বৃদ্ধি এবং বিকাশের তথ্যটি দিয়েছেন শিশুর জ্ঞানের উপর ভিত্তি করে। এর জন্য আমরা তাকে কি বলছি, যে ফাদার অফ চাইল্ড সাইকোলজি, অর্থাৎ শিশুর জ্ঞান বিভিন্ন স্তরে স্তরে কীভাবে বিকাশ হয় সেটার উপর তিনি কী করেছেন, আলোচনা করেছেন বা এই তত্ত্বটি প্রদান করেছেন। তো তিনি বলেছেন যে বিকাশ, ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি, যে বিকাশকে বুঝি, ঠিক আছে। আর বাংলায় হচ্ছে বিকাশ, ইংরেজিতে ডেভেলপমেন্ট। তো ডেভেলপমেন্ট ইজ নট গ্র্যাজুয়াল প্রসেস, অর্থাৎ তিনি ডেভেলপমেন্টকে গ্র্যাজুয়াল প্রসেস বলছেন না। তিনি বলছেন যে শিশুদের মধ্যে যে বিকাশটা হচ্ছে সেটা একটা স্তরে স্তরে হয়, অর্থাৎ শিশুদের যে বিকাশের বৈশিষ্ট্যগুলো রয়েছে প্রত্যেকটা স্তরের মধ্যে এক হয় না, অর্থাৎ আলাদা আলাদা হয়। শৈশবে যা বিকাশ হবে কৈশোরে আলাদা হবে, এবং যৌবনে আলাদা হবে, এবং বার্ধক্য পর্যায়ে আলাদা হবে। এইভাবে তিনি ব্যাখ্যা করতে চেয়েছেন। তিনি বলেছেন যে বৃদ্ধি এবং বিকাশ, তো বিকাশের ক্ষেত্রে যে শিশুর ক্ষেত্রে যে বিকাশগুলো হচ্ছে তার জন্য তিনি কয়েকটা ফ্যাক্টর বা প্রভাবকে বর্ণনা করেছেন, যে এই সমস্ত উপাদানগুলি শিশুর বিকাশকে ত্বরান্বিত করে। তিনি প্রথম কি বলেছেন, ম্যাচুরেশন, দ্বিতীয়ত বলেছেন এক্সপিরিয়েন্স বা অ্যাক্টিভিটি, তৃতীয়ত বলেছেন সোশ্যাল ইন্টারেকশন। এখন আমরা প্রত্যেকটায় জানবো যে ম্যাচুরেশন কি। ম্যাচুরেশন হচ্ছে পরিপক্কতা। সাধারণভাবে যে শিশু পরিপক্ক হবে তার বিকাশটা কি হবে, বেশি হবে। অন্যদিকে কি বলছে, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, বা অভিজ্ঞতা বলতে আমরা কি বুঝি, কাজ করার ক্ষমতা। যে আগে ওর কোনো একটা কাজ করা আছে বা এক্সপিরিয়েন্স আছে, যদি তার এক্সপিরিয়েন্স বেশি থাকে তাহলে সেক্ষেত্রে তার কি হবে, জ্ঞানের বিকাশটা বেশি হবে। আমি আবারও বলছি যে ইনি কিন্তু মানে পিয়াজে যে রয়েছে, ঠিক আছে, ইনি কিন্তু শিশুর যে বিকাশের তত্ত্বটা দিয়েছেন বা শিশুর বিকাশগুলো কিভাবে হচ্ছে সেটা কিন্তু জ্ঞানের উপর ভিত্তি করে দিয়েছেন। তাহলে তিনি কি বলছেন, যে এক্সপিরিয়েন্স, অর্থাৎ যার এক্সপিরিয়েন্স বেশি রয়েছে বা আগে সে কোনো কাজ করেছে, সেই কাজের যে তার অভিজ্ঞতা রয়েছে, তার অভিজ্ঞতার উপর ভিত্তি করে তার কি হবে, পরবর্তীতে বিকাশটা ত্বরান্বিত হবে বা বিকাশ দ্রুত হবে। তারপরে তিনি 3 নাম্বার যে কথাটি বলেছেন সেটা হচ্ছে সোশ্যাল ইন্টারেকশন বা সামাজিক মিথস্ক্রিয়া। সামাজিক মিথস্ক্রিয়া বলতে কি বুঝি, যে সমাজের বিভিন্ন ধরনের যে রীতিনীতি, ধর্ম, কালচার ইত্যাদি রয়েছে, ইত্যাদির সঙ্গে যে শিশু বা যে ব্যক্তি মিথস্ক্রিয়া করে চলবে বা বেশি বেশি মিথস্ক্রিয়া করে, তার মধ্যে বিকাশ দ্রুত হয় বা বিকাশ ভালোভাবে হয়। 4 নাম্বার যে পয়েন্টটা রয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পয়েন্ট থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন, টেট পরীক্ষায় আসে, সি টেট, ডাব্লিউবি টেট, এবং কি তোমাদের ডিএলএড বিএডের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি ভারসাম্য বা ইকুইলিব্রেশন। এই পয়েন্টটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব, এটা কয়েকটা স্তরের মধ্যে দিয়ে হয় বা পর্যায়ের মধ্যে দিয়ে হয়। প্রথমে সেটা কি বলছে, অ্যাডাপশনের আবার ভাগ রয়েছে কি অ্যাকোমোডেশন, অ্যাসিমিলেশন, আর শেষে রয়েছে অর্গানাইজেশন। তো আমরা এইভাবে বললে বুঝবো না, আমি তোমাদের বিষয়টা একটু বুঝিয়ে দিচ্ছি যে অ্যাকোমোডেশন কি। মনে করো একটি শিশু একটি বিড়ালকে দেখে তার বৈশিষ্ট্যগুলোকে জানলো, যে বিড়ালের 4টি পা রয়েছে, বিড়াল মেরুদণ্ডী প্রাণী বা বিড়াল দেখতে এরকম হয়। তার পরবর্তীতে সে কি দেখলো, একটা কুকুরকে দেখলো। তো কুকুরেরও কি সে দেখলো যে একই সিস্টেম, কুকুরের মধ্যেও কি রয়েছে, 4টি পা রয়েছে, বা কুকুরের এই বর্ণ হচ্ছে বা এই বৈশিষ্ট্যগুলো আছে। কিন্তু সে কি করলো, যে বিড়াল এবং কুকুর এই দুটো বিষয়কে সে এক করে ফেললো। মানে প্রথমে যে সে দেখছিল যে বিড়ালেরও 4টি পা, পরবর্তীতে সে দেখলো কুকুরেরও 4টি পা। তার মানে সে কি করলো, বিড়ালটাকেও কুকুর ভাবলো বা কুকুরটাকেও কি ভাবলো, বিড়াল ভাবলো। এই ধরনের যখন শিশুদের মধ্যে ভাবনা চিন্তা হয় তখন সেটাকে বলি সহযোজন। অর্থাৎ এক কথায় আমরা কি, সহ মানে দুটো বা একের বেশি, সেগুলোকে কি করছি, যোগ করছি। তার মানে এখানে সে দুটো তথ্যকে যোগ করছে।
যেমন আমি বললাম কুকুর আর বিড়ালের কথা, যে তাদের বৈশিষ্ট্যগুলোকে সে আলাদা করতে পারছে না বা কুকুর এবং বিড়ালকে চিনতে পারছে না। তো সেক্ষেত্রে তাদের মধ্যে যে ভারসাম্যটা আসছে সেটা হচ্ছে কি সহযোজন। পরবর্তীতে সে কি করতে পারলো, যখন একটু বয়স বৃদ্ধি হলো বা বুঝতে পারলো বা বুঝতে শিখলো, বা তাকে বলা হলো যে না, কুকুর আলাদা গোষ্ঠীর এক মেরুদণ্ডী প্রাণী, আবার বিড়াল আলাদা গোষ্ঠীর একটা মেরুদণ্ড প্রাণী, তাদের বৈশিষ্ট্য এবং কি চলাফেরা খাওয়া দাওয়া একটু আলাদা ধরনের হয়, অর্থাৎ তারা সেপারেট করতে পারলো। যখন তারা কুকুর এবং বিড়ালকে এই দুটো বিষয়কে সেপারেট করে কোনো কিছুর জ্ঞান অর্জন করতে পারছে, তখন সেটাকে আমরা বলছি কি অ্যাসিমিলেশন বা আত্মীকরণ। যেমন আর একটা উদাহরণ আমি তোমাদের দিচ্ছি, যেমন একটি শিশু প্রথমে একটা কীকে দেখলো, যে বার্ডকে দেখলো, ঠিক আছে, মানে পাখিকে দেখলো। তো পাখির বৈশিষ্ট্য কি, বা পাখিকে আমরা কি জানি যে পাখি আকাশে উড়ে। পরবর্তীতে সে কি দেখলো, যে এরোপ্লেনও আকাশে উঠছে বা আকাশে উড়ে। যখন সে দুটোকে তোফাৎ করতে পারলো যে পাখি আলাদা এরোপ্লেন আলাদা, তখন সেটাকে আমরা কি বলি অ্যাসিমিলেশন। তার মানে আমরা এখানে সহজেই বুঝলাম যে অ্যাকোমোডেশন জিনিসটা হচ্ছে দুটো জিনিসকে গুলিয়ে ফেলা বা একই ভাবা। গুলিয়ে ফেলা বললে হবে না, এখানে আমরা অ্যাকোমোডেশনে বা সহযোজনে দুটি জিনিসকে একইভাবে ভাবছি, এবং ভাবনার ফলে আমাদের যে জ্ঞানটা অর্জন হচ্ছে সেই জ্ঞানটাকে আমরা বলছি সহযোজনগত জ্ঞান। আর অন্যদিকে অ্যাসিমিলেশনটা হচ্ছে কি যখন দুটো জিনিসকে আমরা তোফাৎ করে যে জ্ঞানটা পাচ্ছি সেটা হচ্ছে কি অ্যাসিমিলেশন। তারপরেরটা হচ্ছে কি অর্গানাইজেশন। এরপরে তার পরবর্তীতে তারা কি করে, এই যে দুটো জিনিস আলাদা সেই জিনিসটাকে বুঝতে পারে এবং একটা সিস্টেম বা সিস্টেমের মধ্যে দিয়ে চলে আসে, এটাকে আমরা কি বলছি অর্গানাইজেশন। এইভাবে শিশুরা কি হয় ভারসাম্যর মধ্যে ফিরে আসে। এই যে টোটাল প্রসেস, প্রথমে কি হচ্ছে অ্যাকোমোডেশন শিশুদের মধ্যে জাগরিত হচ্ছে বা ব্যক্তির মধ্যে, তারপরে কি হচ্ছে অ্যাসিমিলেশন হচ্ছে, আত্মীকরণ হচ্ছে, তারপরে সে সেই ধারণাটাকে কি করছে সংগঠিত করছে। এই টোটাল প্রসেসটাকে আমরা কি বলছি ইকুইলিব্রেশন। অর্থাৎ এই টোটাল প্রক্রিয়ার মাধ্যমে শিশু কি হচ্ছে ভারসাম্য অবস্থায় ফিরে আসছে এবং দুটি বিষয়ের উপর তফাৎ বুঝতে পেরে তার মধ্যে কি হচ্ছে জ্ঞানের বিকাশ হচ্ছে। তো এই ফ্যাক্টরগুলি কি করছে, এই যে ফ্যাক্টরগুলি বললাম ম্যাচুরেশন, এক্সপিরিয়েন্স, সোশ্যাল ইন্টারাকশন এবং কি ইকুইলিব্রেশন, এই ফ্যাক্টরগুলি শিশুর বিকাশকে কাজে লাগে, শিশুর বিকাশের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা গ্রহণ করে অন্যভাবে বলতে গেলে। তো তিনি এইভাবে যে বলল যে এইভাবে শিশুটি একটি পাখি একটি কি বললাম একটু আগে উদাহরণ, যে একটি বিড়াল এবং একটি কি কুকুরের তোফাৎ বুঝতে পারলো, ঠিক আছে, বুঝতে পারার ফলে তার যে প্রাথমিক জ্ঞান বা ধারণাটা তৈরি হলো বা তার যে জ্ঞানটা তৈরি হলো সেটাকে আমরা কি বলছি স্কিমা। অর্থাৎ স্কিমা কি, যে কোনো মুহূর্তে শিশুর মধ্যে যে সমস্ত জিনিস শেখে বা জ্ঞানের সংগঠন তৈরি হয় সেটাকে আমরা কি বলছি স্কিমা, বা তার মধ্যে যে সমস্ত তথ্য প্রাথমিকভাবে সঞ্চিত হয় বা তৈরি হয় সেগুলি হচ্ছে কি স্কিমা। এক্ষেত্রে স্কিমা বলতে আমরা কি, যেমন প্রথমে সে কি দেখলো, বিড়ালকে দেখলো, এটাও তার বিড়ালের প্রথমে ধারণা তৈরি হলো, অর্থাৎ তার বিড়ালের উপর একটা স্কিমা বা সাধারণ ধারণা, মানসিক ধারণা তৈরি হলো। পরবর্তীতে কুকুরকে দেখলো, কুকুরের একটা ধারণা তৈরি হলো, বা দুটো জিনিসকে একই করে ফেললো, সেটাও স্কিমা। আবার যখন সে পার্থক্য করতে পারলো সেটাও তার কি স্কিমা। তো স্কিমা বলতে আমরা এক কথায় বুঝতে পারি কি, যে দীর্ঘমেয়াদী স্মৃতিতে সংরক্ষিত তথ্যের সংগঠিত প্যাকেট, ঠিক আছে, বা কোনো মুহূর্তের অর্জিত তত্ত্বসমূহের একক সংগঠন। তো যাই হোক, স্কিমা এখন আমরা বুঝলাম। এখন পরবর্তীতে তিনি কি বলছেন, যে এই যে শিশুর বিকাশটা আমি আগেই বলেছি, যে তিনি বলেছেন কি ডেভেলপমেন্ট ইজ নট গ্র্যাজুয়াল প্রসেস। অর্থাৎ বিকাশের যে আমাদের বৈশিষ্ট্যগুলো রয়েছে বা শিশুর বিকাশের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলো কিন্তু একটির পর একটি এইভাবে যে হবে তা হবে না, সেগুলো কি হবে কতগুলো স্তর বিশেষে আলাদা আলাদা হবে। অর্থাৎ সেটাকে আমরা কি বলছি, যে নট গ্র্যাজুয়াল প্রসেস করছি। যে কেন নট গ্র্যাজুয়াল প্রসেস, যে প্রত্যেক স্তরের বৈশিষ্ট্যগুলি আর এক স্তরের থেকে কি হবে পৃথক হবে। যেমন আমি তোমাদের বলেছি শৈশবের যে শিশুর জ্ঞানের বিকাশের বৈশিষ্ট্য সেটা কি হবে কৈশোরের থেকে পৃথক হবে, আবার বাল্যকালের যে জ্ঞান বিকাশের বৈশিষ্ট্য সেটা শৈশবকালের থেকে পৃথক হবে।
তাই তিনি বলেছেন কি যে ডেভেলপমেন্ট ইজ নট গ্র্যাজুয়াল প্রসেস। তো যেহেতু গ্র্যাজুয়াল প্রসেস নয়, সেহেতু তিনি কি করেছেন যে শিশু বিকাশের যে স্তরগুলি রয়েছে সেগুলোকে কয়েকটা ভাগে ভাগ করেছেন। মোটের উপর তিনি 4টা ভাগে ভাগ করেছেন। প্রথম যে ভাগটা রয়েছে সেটা রয়েছে সেন্সরি মোটর স্টেজ। সেন্সর বলতে আমরা কি বুঝি? অর্গান, যে কোনো আমাদের শরীরে অর্গানকে বুঝি। বাংলা হচ্ছে সংবেদন সঞ্চালনমূলক স্তর। মানে এক্ষেত্রে কি করে তার যে যা কিছু জ্ঞান অর্জন করে, আমি আবারও বলছি যে পিয়াজে যে রয়েছে তিনি কিন্তু জ্ঞানমূলক বিকাশের উপর শিশু তথ্য দিয়েছেন, অর্থাৎ তার যে তথ্যটা রয়েছে শিশুর বিকাশে সেটা টোটালি জ্ঞানমূলক বিকাশের উপর নির্ভর করে রয়েছে। তো এই যে আমি পয়েন্টটা বললাম যে প্রথম যে স্টেজটা সেন্সরি মোটর স্টেজ, তাহলে এক্ষেত্রে শিশুরা জ্ঞানটা কীভাবে অর্জন করবে আমি বলছি। এখানে আমরা এই টার্মটা শুনেই বুঝতে পারছি বা দেখেই বুঝতে পারছি যে সেন্সর মানে যে অর্গান, আমাদের শরীরের যে সমস্ত অর্গান রয়েছে সেগুলির মাধ্যমে প্রথমে তারা কী করবে? জ্ঞান অর্জন করবে। এক্ষেত্রে তাহলে কি হবে যে আমরা কি করি সাধারণত বিদ্যালয়ে বা বাবা মার কাছ থেকে কোনো কিছু জিনিস শিখি বা জ্ঞান অর্জন করি, কিন্তু এই স্তরটার মধ্যে তাদেরকে কে শিখাচ্ছে? সেন্স শিখাচ্ছে বা বিভিন্ন অর্গান শিখাচ্ছে। এর জন্য আমরা এই স্তরটাকে কি বলি? যে সেন্সেস আর দ্য টিচার, অর্থাৎ আমাদের যে বিভিন্ন ধরনের সেন্স অর্গানগুলি রয়েছে সেগুলো টিচারের কাজ করে বা শিশুর জ্ঞানের বিকাশের কাজ করে। যেমন আমি বলছি যে এক্ষেত্রে শিশু কি করে? যে বিভিন্ন হাত পা চোখ দিয়ে দেখে কোনো কিছু সম্পর্কে একটা জ্ঞান অর্জন করতে পারে। একটা খেলনা বল রয়েছে সেটাকে টাচ করে যে এটা বল, এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। এটা হচ্ছে সেন্সরি মোটর স্টেজ, যেহেতু তারা সেই অর্গানগুলো ব্যবহার করে জ্ঞান অর্জন করছে। তো 2 নম্বর এই স্টেজের স্তরের বৈশিষ্ট্য রয়েছে কি? যে অবজেক্ট পারফরম্যান্স, মানে বস্তুর স্থায়িত্ব। এই সময় কিন্তু মনে রাখতে হবে যে এই সময় বলতে 0 থেকে 2 বছর পর্যন্ত এই সময়কালটা চলে সেন্সরি মোটর স্টেজ। এই সময়ে তারা কি করতে পারে? বস্তুর স্থায়িত্ব সম্পর্কে বুঝতে পারে। অর্থাৎ তার কাছে কোনো একটা খেলনা আছে, কোনো একটা 0 থেকে 2 মানে কি শিশুকাল, ঠিক আছে, একদম শৈশবকাল। এই সময় যদি কী হয়? তাদের একটা খেলনা দেওয়া হয় এবং খেলনাটা যদি পরবর্তীতে তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়, দেখবে শিশুরা কী করে? কান্না করে বা খেলনাটার জন্য অনেক কিছু প্রচেষ্টা করে। অর্থাৎ তাদের কাছে যে খেলনাটা ছিল এবং এখন বর্তমানে নাই, সেই যে বস্তুর যে স্থায়িত্ব সেটা কিন্তু বুঝতে পারছে। আর একটা সোজা উদাহরণ দিয়ে বলছি, যেমন একটা শিশু ওর মায়ের কাছে আছে, তার মায়ের কাছ থেকে যদি অন্য কাউকে দেওয়া হয় তাহলে কিন্তু সে কান্না করছে, দেখা যাচ্ছে যে 0 থেকে 2 বছর এজের মধ্যে। তার মানে সে তার মায়ের যে স্থায়িত্ব সেটাকে বুঝতে পারছে। তার মানে এই সময় থেকে তাদের কি হয়? অবজেক্ট পারমানেন্স তৈরি হয় বা বস্তুর স্থায়িত্ব তৈরি হয়। পরের যে বৈশিষ্ট্য রয়েছে এই স্তরে সেটা হচ্ছে ডিফার্ড ইমিটেশন, মানে বিলম্বিত অনুকরণ। আমরা সাধারণত আমাদের বাড়ির আশপাশে যে সমস্ত শিশুরা রয়েছে তাদেরকে এই বয়সে দেখে আমরা এটা জানি যে কি দেখছি, যে ওরা কি বলে, একটা বড়জনরা বা তার বাবা মা যে কথাটা বললো, যে বাবা বলো বা মা বলো বা এটা আম, ও বারবার কিন্তু বলবে যে আমা, বাবা, মামা। অর্থাৎ এই ধরনের যে অনুকরণটা বড়দেরকে এই ধরনের অনুকরণ করে, আর এটাকে আমরা কি বলছি? যে ডিফার্ড ইমিটেশন বলছি, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যানিমিনিস্টিক থিঙ্কিং এই সময় তৈরি হয়। অ্যানিমিনিস্টিক থিঙ্কিং জিনিসটা কি? যে এই সময় তাদের কিন্তু কি, যে কোনো জিনিসের যে কার জীবন রয়েছে আর কার জীবন নাই, মানে কার প্রাণ রয়েছে আর কার প্রাণ নাই, তারা কিন্তু বুঝতে পারে না। তারা একটা কুকুরের বাচ্চার সঙ্গে দেখা গেল সে তাকে নিয়ে খেলছে, সেটাকে সে কী ভাববে? প্রাণ ভাববে। আবার একটা খেলনা কুকুর দেওয়া হলো বা কোনো একটা কিছু খেলনা দেওয়া হলো, সাইকেল বা গাড়ি, সেটাকেও সে কী ভাববে? প্রাণ ভাববে, অর্থাৎ তার প্রাণ আছে এটা ভাববে। অর্থাৎ এই সময় তাদের মধ্যে কি সর্বপ্রাণবাদ তৈরি হয়, মানে সব জিনিসেরই কি রয়েছে? প্রাণ রয়েছে, এমন ভাবনা তাদের মধ্যে তৈরি হবে। তাহলে আমি প্রথম যে স্তরটা বললাম সেটা কোন স্তর? সেন্সরি মোটর স্টেজ। আবার বলছি যে এই স্তরটাকে বাংলায় বলা হচ্ছে সংবেদন সঞ্চালনমূলক স্তর, যেটা 0 থেকে 2 ইয়ার্স পর্যন্ত হয়। এক্ষেত্রে সেন্সেসই হচ্ছে টিচার, আর এক্ষেত্রে যে আর অন্য বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা হচ্ছে অবজেক্ট পারফরমেন্স বা বস্তু স্থায়িত্ব, ডিফার্ড ইমিটেশন বিলম্বিত অনুকরণ, আর অ্যানিমিনিস্টিক থিঙ্কিং বা সর্বপ্রাণবাদ। এরপরে আমরা দ্বিতীয় স্তরটার দিকে চলে যাব, যেটাকে বলছে প্রি অপারেশনাল স্টেজ স্তর।
বা প্রাক ধারণামূলক স্তর। অর্থাৎ এক্ষেত্রে আমরা এই পয়েন্টটা হেডলাইনটা পড়েই আমরা বুঝতে পারছি যে তাদের মধ্যে কি ধারণা সঠিকভাবে তৈরি হয়নি, ধারণার যে আগের স্তরটা রয়েছে সেই স্তরটাকে আমরা কি বলছি প্রি অপারেশনাল স্টেজ, মানে কোনো কিছু বস্তুর যে সঠিক ধারণা সেটা তাদের তৈরি হয় না, তার আগের স্তর এটা। এটার সময়সীমা কত 0 থেকে 6 ইয়ার্স। তো এই স্তরের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আমরা বলবো, এক এক করে আলোচনা করবো। প্রথমে কি রয়েছে, প্রি লজিস্টিক স্টেজ বলা হয়। কেন প্রি লজিস্টিক স্টেজ বলা হচ্ছে? কারণ এক্ষেত্রে তারা যুক্তি দিয়ে কোনো কিছু জিনিস ব্যাখ্যা করতে পারে না, যে না একটু আগে যেমন বললাম যে কুকুর বা বিড়াল, যে এটাই কুকুর এটাই বিড়াল, এই ধরনের তারা কি লজিক দিতে পারে না বা সঠিক যুক্তি প্রদান করতে পারে না, যে কুকুরের এক্ষেত্রে তো এই বৈশিষ্ট্যর তফাৎ রয়েছে, বিড়ালের এই বৈশিষ্ট্যর তফাৎ রয়েছে, সুতরাং এটা কুকুর বা এটা বিড়াল, বা এটা খেলনা জিনিস এটা খেলনা জিনিস নয়, এটা লজিক দিয়ে বোঝাতে পারে না। তাই এটাকে আমরা কি বলছি, যে লজিকের আগের স্তর, প্রি লজিস্টিক স্টেজ বলছি, ঠিক আছে। আর আরেকটা তার বৈশিষ্ট্য রয়েছে এই স্তরের মধ্যে, সেটা হচ্ছে কি ট্রান্স ইন্ডাকটিভ রিজনিং। ট্রান্স ইন্ডাকটিভ রিজনিংটা কি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। ধরো কোনো একটা বিড়াল গাছ থেকে পড়লো, পড়ে ব্যথা পেল, বা সেই বিছানা থেকে মেঝের মধ্যে পড়লো, ব্যথা পেল একটি শিশু। তো সে যে বিছানা থেকে পড়ে ব্যথা পেলো, তারপরে পরবর্তীতে দেখলো যে একটা কাঠের টুকরো বা একটা খেলনা বিছানা থেকে মাটিতে পড়লো। সে কিন্তু কি করবে, সে ভাববে যে না আমি যেহেতু বিছানা থেকে পড়ে ব্যথা পেয়েছি, তার মানে কি ওই কাঠের টুকরো বা বিড়ালটা যে পড়লো বিছানা থেকে, বা খেলনাটা যে বিছানা থেকে পড়লো সেটাও ব্যথা পেয়েছে। অর্থাৎ তার মধ্যে এই ধরনের ভাবনা চিন্তা তৈরি হবে, ঠিক আছে। এটাকে আমরা বলছি ট্রান্স ইন্ডাকটিভ রিজনিং। আর পরের যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে কি ইনভার্সিবিলিটি থিঙ্কিং, মানে উভমুখী চিন্তন। এই স্তরের মধ্যে তাদের কি হচ্ছে, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে জল কি হয়, জল যদি কম তাপমাত্রায় হয় বা 0 ডিগ্রি তাপমাত্রায় আসে তাহলে কি হয়, বরফে পরিণত হয়। আবার বরফকে যদি তাপমাত্রা গরম করা হয় বা তাপ দেওয়া হয় তাহলে কি হবে, সেটা জলে পরিণত হবে, ঠিক আছে। কিন্তু তখন এই বয়সে মানে প্রি অপারেশনাল স্টেজে এদের এই ধরনের ধারণা চিন্তা থাকে না, যে জল থেকে বরফ হয় আবার বরফ থেকে জল হয়। এই চিন্তা ভাবনাগুলোকে আমরা কি বলছি, উভমুখী চিন্তন। এই ধরনের চিন্তা ভাবনা তাদের কি থাকে না, মনে রাখবে, থাকে না। তারপরে বলছে ইগোসেন্ট্রিক। এই সময় তাদের মধ্যে তারা একটু ইগোসেন্ট্রিক হয়। আর অ্যানিমিশন, ঠিক আছে, কোনো কিছু জিনিসের প্রতি অ্যানিমিশন টাইপ যে সমস্ত জিনিস থাকে সেগুলোর প্রতি একটু আকৃষ্টতা ভাব দেখা যায়, ঠিক আছে, বা সেগুলোর প্রতি আকৃষ্ট হয়। পরের যে স্তরটা রয়েছে কংক্রিট অপারেশনাল স্টেজ, মানে মূর্ত স্বীকৃত স্তর। এটা হচ্ছে 7 বছর থেকে 11 বছর পর্যন্ত হয়। এটাকে আমরা কি বলি, এক কথায় গ্যাং এজ মানে কি, তারা এই সময় কি করে দেখবে, শিশুরা বা এই বয়সে ছেলেমেয়েরা 7 থেকে 11 বছর তারা দলবদ্ধ হয়ে কোনো কিছু কাজ করতে ভালোবাসে। এর জন্য এই স্তরটাকে আমরা কি বলছি, গ্যাং এজ বলছি। আবার আমরা আগের স্তরে দেখতে পেয়েছি কি, যে প্রি অপারেশনাল স্টেজটা যে রয়েছে প্রি লজিক স্টেজ, অর্থাৎ কোনো কিছু জিনিস যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারছে না। কিন্তু এই স্তরে এসে যে কংক্রিট অপারেশনাল স্টেজ, তারা কি কোনো কিছু জিনিসের প্রতি যুক্তি দিচ্ছে, যে কেন ওটা ওই জিনিসটাকে আমরা ওই জিনিসটা বলি, সেটা কি, বা এই জিনিসটা ওই জিনিসটা নয়, তারা কি দিতে পারে, যুক্তি দিতে পারে। পরের যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ট্রান্সিভিটি, অর্থাৎ তারা বড় ছোটর পার্থক্য বুঝতে পারে, যে এর থেকে কি বড়, বি বড়, বি থেকে কি বড়, ছোট সি বড়, সি আবার এর থেকে কি বড়, সি বড়। এই ধরনের তারা এই স্তরটার মধ্যে বুঝতে পারে। অর্থাৎ ছোট থেকে যে বড়র দিকে যাচ্ছে বা ছোট থেকে বড়র পার্থক্য তারা বুঝতে পারে। আবার কি কনজারভেশন, মানে সংরক্ষণের পার্থক্য জিনিসটা কি সেটাও তারা এই বয়সে বুঝতে পারে, কংক্রিট অপারেশনাল স্টেজ স্তরে বা এই বয়সে। সেটা কি, কনজারভেশনটা কি আমি বলে দিচ্ছি। যেমন একটা ছোট পাত্রের মধ্যে দেওয়া হলো ওনাকে, একটি বাচ্চাকে, আর একটি বড় পাত্র দেওয়া হলো, আর কিছুটা জল দেওয়া হলো কিছু। সে জলগুলোকে ছোট পাত্র এবং বড় পাত্র ঢেলে বুঝতে পারবে যে কোনটার মধ্যে জল বেশি করে রাখা যায়। অর্থাৎ এই যে সময়টা রয়েছে কংক্রিট অপারেশনাল স্টেজ 7 থেকে 11 বছর, এই সময় তাদের মধ্যে তাহলে কি ধারণা তৈরি হচ্ছে, সংরক্ষণ ধারণা তৈরি হচ্ছে। আর একটা জিনিস কি ক্লাসিফিকেশন, মানে শ্রেণীকরণ।
এই সময় তাদের মধ্যে শ্রেণীকরণের ধারণা তৈরি হয়, যে গাছের মধ্যে যেমন আগের স্তরে আমরা যে ও জানছে যে একটা এগুলো গাছের পাতার রং সবুজ হয়, এই ধরনের বৈশিষ্ট্য রয়েছে গাছের, সুতরাং এগুলোকে আমরা কি বলি, গাছ বলি। তাহলে পরবর্তীতে কিন্তু তারা গাছের যে ভাগ রয়েছে, বৃক্ষ, গুল্ম, তারপরে এই ধরনের যে গাছের শ্রেণীবিভাগগুলি রয়েছে সেগুলো কিন্তু তারা করতে পারছে। বা প্রাণীর প্রাণীর যেমন উদাহরণ দিচ্ছি, যে মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী, এগুলোও তারা কিন্তু শ্রেণীকরণ করতে পারে। শুধু প্রাণী বলে প্রাণী যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেগুলো তারা কি এই স্তরের মধ্যে করতে পারছে, ঠিক আছে। তারপরে আবার কি বলছে, সেরিডিশন করতে পারছে, মানে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং করতে পারছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এগুলো করতে পারছে। আর এই যে আমরা আগের স্তরে দেখলাম প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক ধারণামূলক স্তর, এক্ষেত্রে আমরা কি দেখলাম, তাদের উভমুখী চিন্তন আছে, অর্থাৎ জল থেকে বরফ হয়, বরফ থেকে যে জল হয়, তারা কিন্তু বুঝতে পারে না তারা জিনিসটাকে একইভাবে, ঠিক আছে। কিন্তু এই যে স্তরটা রয়েছে কংক্রিট অপারেশনাল স্টেজ বা তার পরের স্তরটা, এখানে কিন্তু তারা সেই জিনিসটা বুঝতে পারে যে না, জলেই জল বরফ হয়, আবার কি বরফ থেকে জল হয়, এই ধরনের তাদের কি ধারণা তখন তৈরি হয়ে যাচ্ছে। শেষ যে স্টেজটা রয়েছে সেটা হচ্ছে কি ফর্মাল অপারেশনাল স্টেজ বা নিয়মতান্ত্রিক সক্রিয়তামূলক স্তর। এই সময় তাদের মধ্যে কি বিমূর্ত ধারণা তৈরি হয়। বিমূর্ত মানে কি কোনো বস্তু তার পাশে নেই, অথচ সেই বস্তু সম্পর্কে ধারণা তৈরি হওয়া, ঠিক আছে। এই ধরনের ধারণাগুলো কি বলছি আমরা, বিমূর্ত ধারণা। যেমন ভালোবাসা, স্নেহ, আশা, আকাঙ্ক্ষা, এই যে ধারণাগুলো রয়েছে সেগুলো কি বিমূর্ত ধারণা এই সময়ের মধ্যে তৈরি হচ্ছে। ফর্মাল অপারেশনাল যেটা স্টেজ রয়েছে সেটা কি 11 বছর থেকে আমৃত্যু পর্যন্ত হয়। আর একটা কি রয়েছে মূল বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি হাইপোথেটিক ডিডাকটিভ রিজনিং বা থিঙ্কিং। হাইপোথেটিক মানে এখানে তারা তত্ত্ব এবং সূত্র সাহায্যে কোনো কিছু জিনিস ব্যাখ্যা করতে পারে। যেমন এই ক্ষেত্রে যেমন আগের স্তরটায় তারা বুঝতে পারছে যে জল বরফ হয়, আবার বরফ থেকেই কি হয় জল হয়। কিন্তু এই যে স্তরটা রয়েছে ফর্মাল অপারেশনাল স্টেজ, এক্ষেত্রে তারা কি করতে পারে, সেটাকে পরীক্ষাগারে প্রমাণ করে ব্যাখ্যা করে দিতে পারবে যে জল থেকে বরফ হচ্ছে, আবার কি বরফ থেকে জল হচ্ছে। তো আমরা আজকে যে বিষয়টা পড়লাম সেটা হচ্ছে কি জপিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব। সেক্ষেত্রে আমরা কি দেখলাম যে শিশুর যে বিকাশটা রয়েছে সেটা প্রত্যেকটা স্তরে স্তরে আলাদা হয়, এবং তিনি যে শিশুর বিকাশের গুরুত্ব দিয়েছেন সেটা জ্ঞানের উপর দিয়েছেন, যে শিশুর জ্ঞান কোন স্তরে কিভাবে তারা অর্জন করছে। এর জন্য আমরা তাকে কি বলি, যে ফাদার অফ চাইল্ড সাইকোলজি, ঠিক আছে।